মানে রামমোহন নিজে কিন্তু মানে অতিরিক্ত মদ্যপান করে মাতলামো করেছিল বলে এক শিষ্যের সঙ্গে 6 মাস কথা বলেননি। তাই? হ্যাঁ। আচ্ছা। আবার রামমোহনের এক বন্ধু যিনি রাজনারায়ণ বসুর বাবা আর কি, তিনি, এটা একটা অদ্ভুত মজার গল্প, তো তার বাড়িতে একটা দেরাজ ছিল। তো রাজনারায়ণ দেখতেন ছোটবেলা থেকেই বাবার একটা দেরাজ আছে, সবসময় চাবি দেওয়া থাকে, কি আছে উনি জানেন না। আচ্ছা। তো রাজনারায়ণ তো ইয়ং বেঙ্গল প্রভাবিত, হ্যাঁ। তো ইয়ং বেঙ্গলের প্রভাবে তারা আবার একটু প্রকাশটা বেশি, তো সেই প্রকাশটা বেশি করতে গিয়ে তারা আমাদের যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি এখন আছে ওখানে আগে সেনেট হলটা যেখানে ছিল আর কি আগে, যেটা ভাঙা পড়েছে, ওখানে অনেক ওই কাবাবের দোকান ছিল। আচ্ছা। আর উল্টো দিকে গোলদিঘি, তো ওখানে বসে রাত দুপুর পর্যন্ত তারা মদ্যপান করতো, রেলিং টপকে গিয়ে ওখান থেকে কাবাব কিনতো, এবং প্রচণ্ড পাড়ায় কি যেরকম হয় এখনো, যেরকম অভিযোগ আমরা কাগজে দেখি, মানে পাড়ার লোককে একদম উত্তপ্ত করে রাখতো। তো এটা দেখে রাজনারায়ণের বাবা একদিন ওকে ডাকলেন, ডেকে বলেন, দেখো তুমি এরকম বাইরে মদ টদ খেও না, এটা আমার সম্মানের পক্ষে খুব খারাপ, তুমি এক কাজ করো, তুমি ঘরে এসো। বলে সেদিন রাজনারায়ণ দেখলেন তার বাবার আলমারির যে দেরাজ, তার মধ্যে শেরি টেরি এই সমস্ত রাখা আছে, এবং তিনি বলেছিলেন তুমি রোজ সন্ধ্যেবেলা আমার সঙ্গে 2 গ্লাস শেরি খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলেই বোঝা যাচ্ছে যে সমাজের মনোভাবটা ঠিক, যারা নবীন তারা প্রকাশটা বেশি, যারা একটু পুরনো তারা এরকম। এর বাইরে আবার একটা সমাজের শ্রেণী আছে যারা, আমরা যদি প্রহসনগুলোর দিকে দেখি বিশেষ করে, সেখানে দেখা যাবে যে এই যে বাবুদের বিভিন্ন মাতলামো, সেটা নিয়ে খুব মজার মজার প্রহসন, এবং প্রহসন ছাড়াও অনেক সময় ওই কথকের মতন কতগুলো কয়েকজন মানুষ ছিলেন, এবং সেখানে কিন্তু লেখক মানে যিনি বলছেন এবং যিনি শুনছেন, শ্রোতা এবং কথক, তারা কিন্তু জায়গা বদল করতো। আচ্ছা আচ্ছা। এবার এই কথকের কথাগুলো যখন চলছে বা ওই ধরনের প্রহসনের কিছু কথা চলছে, সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যেত, মানে হয়তো কোনো সহিস বা কোনো বাড়ির কর্মচারী, তারা হয়তো শুনছে, তারা কিন্তু রিলেট করতে পারতো যে কোন বাবু সম্পর্কে এই কথা বলা হচ্ছে, এবং তাদের কাছে কিন্তু ওই সব ভদ্রলোককে তারা এক জায়গায় ধরে নিত, নিয়ে বলতো ভদ্রলোক মানেই এই ধরনের কাজকর্ম করে। বিশেষ করে জেলে পাড়ার সঙ্গে ভীষণ রকম এই বাবুদের এই ধরনের কাজকর্ম করে বলতে মদ্যপান করে বা আরো মদ্যপান সংক্রান্ত যা যা থাকে, শুধু তো মদ্যপানটা নিয়ে আলোচনা করতে না, অনেক কিছু নিয়ে করতে। ঠিক, কিন্তু তার সঙ্গে আমার বিষয়টা, তার সঙ্গে মদ্যপানও ছিল, এইটা একটা ওদের মানে। সুতরাং আমরা সমাজের যারা এই মধ্যবিত্ত না বলে ভদ্রলোকই বারবার বলার চেষ্টা করছি, ভদ্রলোকের বাইরে যারা রয়ে গেছে তাদের কিন্তু মনোভাব খুব একটা ভালো না, তারা কিন্তু খুব একটা ভালো চোখে দেখতো না। কিন্তু এমনিতে সমাজের যে ভদ্রলোক শ্রেণীটার কথা বলছেন, সেখানে খুব একটা বিরাট ট্যাবু ছিল না সেই সময়। না, ছিল না ট্যাবু বলতে, যে বললাম ভদ্রলোক বললাম বটে, কিন্তু তারও অনেক ভাগ। যারা ভদ্রলোকের যারা উঁচুর দিকে অর্থাৎ সম্পন্ন, তারা একরকমভাবে মদ্যপানকে দেখত। এখনও দেখবেন যারা খুব দামি মদ কোনো ক্লাবে গিয়ে খায়, তাদের আমরা মাতাল বলি না, কিন্তু রাস্তায় যে রিক্সাওয়ালাটা পড়ে থাকে তার দিকে কিন্তু আমরা বাঁকা চোখে থাকি। একদম তাই, একদম। এইটাই আপনি বসিয়ে দিন ওই সময়, একই ব্যাপার। আচ্ছা, মানে এই বিষয়টাই ছিল। এবার তারপরে যে মধ্যবিত্তের স্তর, সাধারণ আমাদের মতন মধ্যবিত্ত পরিবার, তাদের বাড়িতে যদি ছেলে মাতলামো করে, বাবার চিন্তা নিশ্চয়ই হতো, সেটা একটা সমস্যা ছিল। সুতরাং ওই একটা ফ্রেমের মধ্যে গোটাটা রাখা খুব মুশকিল, সব আলাদা আলাদা ফ্রেম, কিন্তু এগুলো আলাদা আলাদা ফ্রেম ছিল। এবং সেই সময় মদ বলতে এখনকার মতো তো বিলিতি মদ কি অবশ্যই ছিল, অবশ্যই ছিল, সবকিছু ছিল। এখন যেরকম বিলিতি, তবে তখন কিন্তু হুইস্কি খুব একটা জনপ্রিয় ছিল না এখনকার মতো। আচ্ছা, হুইস্কিটা অনেক পরে জনপ্রিয় হয়েছে। আচ্ছা আচ্ছা। প্রথম দিকে শেরি, শ্যাম্পেন এগুলো বেশি জনপ্রিয় ছিল, এবং সেগুলো এবং হুইস্কির বানানটাও তো ইউআই ছিল, তারপরে কে ইউআই ছিল, ইটা উঠে গেছে পরবর্তীতে, তখন কিন্তু কে ইউআই দিয়ে আসতো বিদেশ থেকে। আচ্ছা, এই বিদেশি মদের কথা বলছিলাম আমরা। হ্যাঁ, তার মানে এই যে আমাদের একটা শ্রেণী, বাঙালি শ্রেণী, বিভিন্ন রকম শ্রেণী, আমি ওভারঅল সমাজের বিভিন্ন রকম শ্রেণী বলছি, কিন্তু তার সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ তো ডিরেক্টলি একটু ওই আপনি যেটা বললেন যে যারা একটুখানি ব্যবসা করতো সেই সময়, সেটা প্রথম পর্বে। কিন্তু পরের দিকে যখন, বিশেষ করে 1835-এর পর, যখন ওই ব্রিটিশরা একটা ব্যবধান তৈরি করা শুরু করছে, মানে দেশীয় মানুষের সঙ্গে নিজেদের, তখন কিন্তু এই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে ব্রিটিশরাও যেমন আসছে না, আগে তো ব্রিটিশদের বাড়িতে আমাদের দেশীয় যারা উচ্চস্তরের মানুষ, হ্যাঁ, তারা তো আমন্ত্রিত হতেন, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দেওয়া নেওয়াটা 35 মোটামুটি আমি ধরে নিতে পারি। কারণ 35 কেন বললাম, ওই সময় প্রসন্ন কুমার ঠাকুরকে খুব সম্ভবত, আমি ভুলও বলতে পারি, কোনো একটা ক্লাবে ঢোকা বন্ধ করা হয়েছিল, যে ওনাকে বলা হলো যে মানে ওনাকে আনলে সাহেবদের একটা মর্যাদার পক্ষে সেটা হানিকর, দেশি মানুষ। সুতরাং ওই জায়গা থেকে কিন্তু ওই দরজা বন্ধ হওয়াটা শুরু হয়েছে, মানে ওটাকে আমরা একটা ঘটনা হিসেবে দেখাতে পারি, ডিস্টেন্সিং একটা ব্যাপার শুরু হলো। এবার বোধহয় একটু সরে থাকা দরকার।
ব্রিটিশরা কি মদ্যপানকে বাঙালিদের মধ্যে বা দেশীয় মানুষদের মধ্যে প্রমোট করার চেষ্টা করেছিল, মানে ব্যবসায়িক দিক থেকে? অবশ্যই। আচ্ছা, রেভিনিউয়ের অন্যতম সোর্স, আজ পর্যন্ত তো রেভিনিউয়ের অন্যতম সোর্স। রাইট। এইটা কি করে ঘটেছিল? এটা মানে ওইভাবে, মানে সাহেবরা তো খুব চালাক, সরাসরি তো বলবে না তোমরা মদ খাও, কিন্তু রেভিনিউ পলিসিটাকে বা যেটা এক্সাইজ পলিসি সেটাকে এমনভাবে ওরা ফ্রেম করছে যে তাতে বোধহয় কোথাও একটা উৎসাহ দেওয়া হচ্ছে, মানে একটু বলা যেতে পারে যে নেতিবাচক উৎসাহ, যে যেখানে যখন মদ্যপানের প্রবণতাটা বাড়ছে, প্রথম প্রবণতা বাড়ার ক্ষেত্রে কিন্তু তাদের খুব একটা ভূমিকা ছিল তা নয়, মানে ইয়াং বেঙ্গল থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে, মানে এই যে যেটা নিয়ে আন্দোলন শুরু হচ্ছে, যেটা নিয়ে বাঙালি চিন্তিত হচ্ছে, রামমোহনের সময় মদ্যপান কে করছে সেটা নিয়ে আম বাঙালি খুব একটা চিন্তিত ছিল না, কিন্তু ইয়াং বেঙ্গল আসার পর একটা বড় টার্নিং পয়েন্ট, এবং ইয়াং বেঙ্গলরা ওই পাশ্চাত্যকে পুরোপুরি অনুকরণ করবে, আমরা মধুসূদনকে যদি একটা আইকন হিসেবে ধরি তার মধ্যে, এবং তার সঙ্গে আরও সবাই, এই রাজনারায়ণ বসু টসু সবাই, তারা তো ওই জায়গাটা থেকে তারা কিন্তু মদ্যপানের প্রবণতাটা বাড়লো। এবার দেখা গেল যে আর একটা অংশ যারা আমি বলবো অর্ধশিক্ষিত বা স্বশিক্ষিত, বড় লোক, পয়সা আছে, তারা হঠাৎ করে নিজেদের পেছনে ইয়াং বেঙ্গল স্ট্যাম্পটা দিয়ে নিল নিজেরাই, আসল উদ্দেশ্য মদ্যপান করা। আচ্ছা, ইয়ং বেঙ্গল নামটা জড়িয়ে গেল বিকজ আমার মদ্যপান করতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, আমি ইয়ং বেঙ্গলীয়। আচ্ছা আচ্ছা, বাহ, অদ্ভুত। আচ্ছা, হ্যাঁ, তাদের কিন্তু কিছুই পড়াশোনা নেই, মানে তখন মানে কতগুলো মার্কার ছিল, মানে আমি শিক্ষিত এবং আমি কালচার, যেমন হচ্ছে অ্যালবার্ট চুল, মোজা এবং ঘড়ি পরবর্তীকালে এলো, তার আগে ছিল না, প্রথম দিকে ছিল না, কিন্তু প্রথম দিকে ওই অ্যালবার্ট চুল, মোজা, মদ্যপান, এগুলো হচ্ছে সমস্ত মার্কার। আমি সুসভ্য। আচ্ছা, এটা কিন্তু সভ্যতা, এটা কিন্তু অসভ্যতা নয়। মদ্যপান এক সময় সভ্যতার সঙ্গে কানেক্টেড ছিল, মানে প্রতীক ছিল। হ্যাঁ, প্রতীক ছিল, মানে আমি কালচার্ড হয়েছি, মানে এইটা না অদ্ভুত, এই সভ্যতা আমরা বাংলা করে ফেললে না একটু যেন কোথায় ব্যাপারটা একটু তরল হয়ে যায়। এই কালচার্ড আমি, এইটা বলার মধ্যে যে জোরটা থাকে সেখানে তার সঙ্গে মদ্যপানটা যুক্ত।